আসসালামু আলাইকুম। আজ ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজেপি নেতাদের উস্কানিতে সাড়া দেয়নি কেউ, বেনাপোল বন্দরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সম্পর্ক উষ্ণ করতে ঢাকায় আসছে ভারতীয় পররাষ্ট্র সচিব। ভারতকে হুঁশিয়ার করলেন উপদেষ্টা মাহফুজ আলম। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির কঠোর হুঁশিয়ারির পরও বন্ধ হয়নি বেনাপোল বন্দরের কার্যক্রম, বরং তাদের এসব উস্কানিতে পা না দিয়ে সাধারণ মানুষ দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে ভারতের নাগরিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বিজেপির সমাবেশ থেকে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। এমন গুজবে বিভ্রান্তিতে পড়েন অনেকেই। মঙ্গলবার বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল। পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮০০ যাত্রী ভারতে গেছেন। গত ২ ডিসেম্বর দুপুরের দিকে বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কঠোর হুঁশিয়ারি দেয় বিজেপির নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁও মহকুমা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। সমাবেশে বক্তব্য দেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী, বনগাঁও লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর, বিধায়ক অশোক কীর্তনীয়, বিধায়ক স্বপন মজুমদার। বিজেপির নেতাদের সভা সমাবেশে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকিতে সারা দেশে ব্যবসায়ী ও পাসপোর্ট যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত ২ ডিসেম্বরের বিজেপির সমাবেশের পর থেকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বেড়েছে। বেনাপোল কাস্টমস হাউসেও রাজস্ব আয় গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরীফুল ইসলাম। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী শাহজালাল বলেন, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন। এটি সম্পূর্ণ গুজব। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর রাশিদুজ্জামান সজীব বলেন, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে গত ১ মাস ধরে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ জানান, ২ দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে ওপারে কোনো সমস্যা হয়নি তাদের। এক শ্রেণীর লোক গুজব ছড়াচ্ছে পাসপোর্ট যাত্রী নিয়ে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮০০ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে। এর ফলে বিজেপি নেতাদের মুখে এক ধরনের চপেটাঘাত করা হলো বলে মন্তব্য করেছেন অনেকে। চলতি বছরের আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সম্পর্কের আরও অবনতি হয়েছে। এমন অবস্থায় অবশেষে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস বলছে, উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিশ্রি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়েছেন। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি বলছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।
হিন্দুস্তান টাইমস বলছে, গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত লোকেরা জানিয়েছে। ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগ করার পর এবং আগস্টে ডক্টর ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক প্রশাসন ক্ষমতায় আসার পর সেই সময়ে এটিই ছিল উভয় পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কোনো মতবিনিময়। ওপরে উদ্ধৃত ব্যক্তিদের একজন জানিয়েছেন, বিষয়টি যেমন ঠিক হয়েছে, পররাষ্ট্র সচিবের আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ সফরের কথা রয়েছে। তবে সফরের আগে এখনও 1 সপ্তাহ বাকি আছে এবং বর্তমান সম্পর্কের অবস্থা ও পরিস্থিতি আমাদের দেখতে হবে। তিনি ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে ঢাকার অসন্তোষ সহ বিভিন্ন কারণে ঢাকা ও দিল্লির মধ্যে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে এই কথা বলেন। মূলত বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের কথা বলেছেন ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য নেতারা। এর আগে উভয় দেশের 2 পররাষ্ট্র সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ 2023 সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবারের সংলাপে ভারত অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করা, ভিসা ব্যবস্থা সহজ করা, আরও সরাসরি ফ্লাইট চালু করা এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের আরেকজন কর্মকর্তা বলছেন, বাংলাদেশ এই সফরটি এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী, কারণ ভারতের পররাষ্ট্র সচিবের সম্ভাব্য এই সফরকে 2 পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার পদক্ষেপ শুরুর একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সফর ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হলে মিসরি ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেয়া। তিনি আল্লাহ ভরসা বলে পোস্টের ইতি টেনেছেন। উপদেষ্টা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে কথা বলেন। ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে শিরোনামে ইংরেজিতে লেখা এই পোস্টে তিনি বলেন, ভারতের উচিত পোস্ট 75 প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। এটা 75 পরবর্তী পরিস্থিতি নয়। তিনি আরও বলেন, ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা 2 দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। মাহফুজ আলম বলেন, জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্ম ভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম, আর এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশি জনগণ আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান। তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে। তিনি বলেন, বাংলার এই অংশে ভারতপ্রেমী বা ভারতীয় মিত্ররা ভাবছে যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদীদের নৃশংসতাকে এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না। এটা একটা ভুল ধারণা, মানুষ সব দেখছে। ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি, হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসাবে চিত্রিত করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু তাদের অপপ্রচার ও উস্কানি ব্যর্থ হচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ও স্বদেশ না শাহাদাত এই স্লোগানগুলো বাংলাদেশকে একক অঙ্গে ঐক্যবদ্ধ করার জন্য এদেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, আর ভারত যেন এই ঐক্যবদ্ধ, মর্যাদাবান ও গণতান্ত্রিক বাংলাদেশকে তার শত্রু না করে। দীর্ঘ প্রায় 2 দশক পর বাংলাদেশের জনগণ বিনা বাধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে চিরকাল। উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, 71-এর পর রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়, আল্লাহ ভরসা বলে পোস্টের ইতি টানেন তিনি। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, ভয়েস অব আমেরিকা বাংলার করা এই প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানানোর কথা বলা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র জানান, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাচ্ছি।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের কাছে সেই সমর্থনের কথা জানাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হওয়ার আলোকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্টের ওই মুখপাত্র জানান, আমরা বাংলাদেশ ও ভারত উভয়ের সাথেই আমাদের সম্পর্ককে গভীরভাবে মূল্য দিই। তাদের একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি আমরা বাংলাদেশ ও ভারতের সরকারের ওপরই ছেড়ে দিয়েছি। চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর ভারত সরকার বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছিলেন। আর সেটির জবাবে বাংলাদেশ সরকারের বিবৃতিতে অভিযোগ করা হয়, দিল্লির বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অতি রঞ্জিত বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগরে দেশের আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান গিয়াসউদ্দিন তাহিরির একটি ওয়াজ মাহফিলকে ঘিরে পক্ষে বিপক্ষে উত্তেজনা বিরাজ করছে। তাহিরির বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিরোধের ডাক দিয়েছে উপজেলার পূর্বাঞ্চলের কওমিপন্থী আলেম ওলামা ও তৌহিদি জনতা। মঙ্গলবার বিকেলে ইসলামী বক্তা তাহিরিকে প্রতিরোধের দাবিতে উপজেলার মুসাপুর ইউনিয়নের তালুকান্দি বাজারে রায়পুরা পূর্বাঞ্চল ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, 2013 সালে রায়পুরা উপজেলার আলীপুরা ও রাধানগরের শাহেরচরে স্বৈরাচার আওয়ামী দোসর গিয়াসউদ্দিন তাহিরির আশাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় সেখানে একজন নিহত সহ মসজিদ ভাঙচুর ও কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। আবারও তাহিরির আগমনকে ঘিরে পূর্বাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। 2013 সালের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। রায়পুরায় তাহিরি আসতে চাইলে সব আলেম ওলামা ও তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করবে। তবে তাহিরিকে ছাড়া ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলে তাতে আপত্তি জানাবে না বলে জানান বক্তারা। স্থানীয় সূত্র জানায়, আগামী 7 ডিসেম্বর উপজেলার মুসাপুর ইউনিয়নের মতিউর নগরে একটি ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে গিয়াসউদ্দিন তাহিরির আসার কথা রয়েছে। ওই মাহফিলের আয়োজন করেছেন বীরশ্রেষ্ঠ মতিউরনগর উত্তরপাড়া যুব সমাজ নামে একটি সংগঠন। ইতোমধ্যে ওই এলাকায় তাহিরির আগমন উপলক্ষে পোস্টার সাঁটানো ও মাইকিং করা হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ইসলামী বক্তা তাহিরিকে প্রতিরোধে প্রতিবাদ সভা হয়েছে। ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির সদস্যদের আমাদের পক্ষ থেকে বোঝাবো ওই ইসলামী বক্তাকে না আসার জন্য। তারপরও যদি আসে তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমাদের অজানা বিষয়কেও আমরা বলে থাকি যে জানি। বন্ধুদের আড্ডায় অথবা গুরুত্বপূর্ণ কোনো সময়ে আমরা অবচেতন মনে বলে ফেলি যে হ্যাঁ জানি, হ্যাঁ পড়েছি, অথবা এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় বা জিজ্ঞেস করা হয়, তখন আমরা যখন উত্তর দিতে না পারি তখন এটা প্রমাণিত হয় যে মিথ্যা বলেছি। সুতরাং যে বিষয়টি আপনি আমি জানি না সেটা স্পষ্ট করেই বলা উচিত যে জানি না। এতে বরং সম্মান আপনার বাড়বে, মর্যাদা বাড়বে। কিন্তু যখনই আপনি না জেনেও জানার ভাব নেবেন, তখন একদিন হোক বা দুদিন হোক বা কিছুদিন পরে হোক আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। প্রিয় বন্ধুরা, আসুন এই বিষয়ে আমরা সতর্ক থাকি। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রধানের কাছে পত্র লিখেছেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। তিনি অভিযোগ করেছেন যে মোগল সম্রাট আওরঙ্গজেবের যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্টাংশের ওপর এই মসজিদ নির্মাণ করেছিলেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে, জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেবদেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরও কয়েকটি মূর্তি। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে। হিন্দু সেনা সভাপতি এএসআইকে অনুরোধ করেছে তারা যেন এই বিতর্কিত ভূমিটিতে সার্ভে করেন, কারণ তার মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পেছনেই আসল রহস্য লুকায়িত রয়েছে। তিনি দাবি করেছেন, ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে
আওরঙ্গজেব হিন্দুদেরকে অপমানিত করার জন্য এই সকল তৎপরতা চালাতেন। তিনি আরও দাবি করেন, এই সার্ভে যদি চালানো হয় তাহলে দেখা যাবে যে মসজিদটির বর্তমান কাঠামোই মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে। এতে ওই মন্দিরের কিছু অবশিষ্টাংশ পাওয়া যেতে পারে। বিষ্ণুগুপ্ত আহ্বান জানান, এই সার্ভে চলাকালীন সময় যদি মন্দিরের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায় তাহলে যেন সেটি সংরক্ষণে রাখা হয়। তিনি জোর দিয়েছেন যে এই অবশিষ্টাংশগুলো পরে যেন সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, মানুষ যেন মসজিদটি নির্মাণের আসল ইতিহাস জানতে পারে। তবে এই চিঠির জবাবে এএসআই এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।